দর্শক শুভ নববর্ষ। দেশ বিদেশের যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের বিদ সংলাপ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সেই সাথে আজ থেকেই শুরু হয়েছে মাহে রমজান। মাহে রমজানের পবিত্রতা যেন বজায় থাকে সেই আহ্বান আমাদের সবার। দর্শক, আজ আমরা আলোচনা করব, আপনারা জানেন যে অর্থনীতির প্রেক্ষাপটে কিন্তু এবারের বৈশাখটি মোটেই ভালো যাচ্ছে না। স্বাভাবিকভাবেই বৈশাখ ঘিরে যেই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো হয়, ছোট ছোট পণ্য তৈরি করে সারা দেশের উদ্যোক্তারা বিক্রি করেন, মিষ্টি জাতীয় পণ্য, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন খেলনা, এই রকম ছোট ছোট উদ্যোক্তারা কিন্তু এবার মহাবিপদে পড়েছেন, লকডাউনের কবলে পড়েছেন। করোনার ছোবলে কিন্তু গত বছরের যে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানেও ব্যাঘাত তৈরি হচ্ছে, এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। এই সব মিলে করোনায় বৈশাখের অর্থনীতি কেমন যাবে বা কেমন যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলতে চাই আজকে। দর্শক, আমাদের সঙ্গে আজকে 4 জন অতিথি যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হবেন। তিনি আমাদের সঙ্গে 3 জন, এরই মধ্যে যুক্ত হয়েছেন ডক্টর সায়মা হক বিদিশা, তিনি অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিপ্লব সাহা, প্রতিষ্ঠাতা বিশ্বরঙের। আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকেও একজন যুক্ত হয়েছেন, তিনি নুজহাত নৈরি কৃষ্টি, তিনি পরিচালক চট্টগ্রাম ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা পুরো বিষয়ে আজকে আলোচনা করব। শুরুতেই আমাদের সঙ্গে বিশ্বরঙের প্রতিষ্ঠাতা বিপ্লব সাহা, আপনার কাছে যেতে চাই। বড় রকমের আপনারা ব্যবসা চিন্তা করেন এই বৈশাখ ঘিরে, এবছর কিংবা এর আগের বছর তো কিছুই হয়নি, সব মিলিয়ে আপনারা কেমন আছেন? শুরুতেই আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, উপস্থিত অতিথি যারা আছেন তাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এটা আসলে কি বলবো, এটা আমরা আসলে একজন লাস্টের মতোই হয়ে আছি। মানে গত বছরের যে মহামারী এবং যেটার কারণে যে ধাক্কাটা আমরা খেয়েছি, অন্য যে কোনো পেশাজীবী মানুষের চাইতে আমাদের ধাক্কাটা অনেক বেশি ছিল। কারণ হচ্ছে যে এটা এরকমই এমনই একটা উৎসব, এবং এটার জন্য যেই মাত্রায় যে মানের কাজ আমাদের করতে হয় সেটা কিন্তু একদমই এই উৎসবকে ঘিরেই করতে হয়। এই উৎসবকে ঘিরেই কালার কম্বিনেশন থেকে শুরু করে মোটিভের চিন্তা ভাবনা, প্যাটার্ন থেকে শুরু করে ক্যাম্পেইন, ব্র্যান্ডিং যা কিছু হয় সবই হচ্ছে বাঙালিয়ানা দেখাতে হয়, এবং বাঙালিয়ানার মুড ধরে কাজটা করতে হয়। এবং এটার নির্দিষ্ট একটা কাস্টমার গ্রুপ থাকে, নির্দিষ্ট একটা দিনের জন্য শপিং করে। গত বছর ঠিক একই সময়ে আমাদের উপরে যে ধরনের একটা কি বলবো যে অর্ডার আসলো যে শপিং মল গুলো বন্ধ করে দিতে হবে, এবং তারপরে যে ধাক্কাটা, এটা আপনারা ভালো করেই জানেন, এটা এই সেক্টরের সাথে ক্ষুদ্র মাঝারি যেই প্রতিষ্ঠানগুলো আছে, যে বিজনেস গুলো আছে, এগুলোর সাথে আসলে এমন এমন সব মানুষ জড়িত থাকে যাদেরকে আসলে কারো পক্ষে কাউকে সাপোর্ট দেওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ হচ্ছে যে এখানে একদমই ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট এন্টারপ্রেনিয়ার কাজ করেন এটা সেক্টরে। সাপোজ আমি একজনের সাথে কাজ করি, তার আন্ডারে 20 জন থাকে, সেই 20 জনের আন্ডারে আরো 200 জন থাকে, 200 জনের আন্ডারে 2000 জন থাকে। তার মানে হচ্ছে আপনার হাজার হাজার ফ্যামিলি এই সেক্টরের সাথে জড়িত, যারা আসলে অনেকটা এমনও লোক আছে দিন এনে দিন খাওয়ার মতো লোক আমাদের সাথে কাজ করে। এখানে প্রচন্ড শিক্ষিত লোক যেমন কাজ করে, এখানে অশিক্ষিত লোকও কাজ করে। আর শিল্পকর্ম, সূচিকর্ম বা বয়ন শিল্প যাই বলি না, যত ধরনের কাজের সাথে আমরা জড়িত আমাদের এই সেক্টরটা, আমাদের হাউসটি, তাতে করে আসলে তারা সবাই কেউই তেমন কিন্তু আসলে সচ্ছল থাকে না। দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু সারা বছর জুড়ে আমাদেরকে কাজ দিয়ে কিন্তু চালিয়ে রাখতে হয়, কারণ তারা এই কাজ ছাড়া অন্য কাজ জানে না, বা এই শিল্পীগুলি যেন হারিয়ে না যায় সেই জন্য বিক্রি হওয়া না হওয়ার সাথে কোনো সম্পর্ক থাকে, তাদেরকে আমাদেরকে কাজ দিয়ে রাখতে হয়। এই বছর কিংবা গত বছর আপনাদের লোকসানের পরিমাণ কেমন? একদম জনাব বিপ্লব সাহা, এই বছর কিংবা এর আগের বছর আপনাদের কেমন পরিমাণে লোকসান হয়েছে? এটা আপনি কি আমার কথা জিজ্ঞেস করছেন নাকি পুরো ইন্ডাস্ট্রি কথা জিজ্ঞেস? আপনাদের তো জানতে চাচ্ছি। ইন্ডাস্ট্রি কথা জিজ্ঞেস করছেন? ইন্ডাস্ট্রি কথা ইন্ডাস্ট্রিতে বলার জন্য আমাদের সঙ্গে দোকান মালিক সমিতির সভাপতিও যুক্ত হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাকেও শুভ নববর্ষ জানাচ্ছি। আপনার কাছে আমরা আসব। জনাব বিপ্লব সাহা, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই, তবে আমরা এই মুহূর্তে মোহাম্মদ হেলাল উদ্দিন আপনাকে পেয়েছি, তিনি সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। শুভ নববর্ষ আবারও। আপনার কাছে জানতে চাই যে পুরো আমরা যতটুকু বিভিন্ন হিসেবে দেখছি 7 থেকে 8 হাজার কোটি টাকার লেনদেন হয়,
এই পহেলা বৈশাখকে ঘিরে, এবং প্রায় ডক্টর আবুল বারাকাত একটি গবেষণায় দেখিয়েছিলেন বাংলাদেশে প্রায় 31 লাখ ক্ষুদ্র ব্যবসায়ী, 27 লাখ রয়েছে ছোট ছোট ব্যবসায়ী এবং আরও 3 লাখ রয়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। বিশাল পরিমাণ, এবং এর সাথে অনেকেই কর্মসংস্থানের ব্যাপারটিও জড়িত। জনাব হেলালুদ্দিন, এবারের বৈশাখে আপনাদের দোকান মালিক সমিতির পক্ষ থেকে কি পরিমাণ লোকসান আপনারা আশা করছেন, মানে হিসেব করছেন? লোকসানের পরিমাণ তো আসলে এটা নিরূপণ করা খুবই কঠিন হয়ে গেছে আমাদের জন্য। প্রথমত হচ্ছে আপনি দেখেন, মানে বারাকাত সাহেব যেটা বলেছেন আমি ওনার সঙ্গে একমত। আপনি দেখেন প্রতি ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি দীপক সাহেবের কথা বাদ দেন, যারা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বেলুন তৈরি করতো, যারা মাটির হাড়ি তৈরি করতো, যারা ফুল বিক্রি করতো, যারা ইলিশ পান্তার জন্য, এই একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে অতি ক্ষুদ্র প্রচেষ্টা মানুষের, যাতে যেগুলোকে দিয়ে আমরা পুরো এই পয়লা বৈশাখকে আমরা উদযাপন করতাম, সবকিছু মিলে ওদের অবস্থা চিন্তা করেন আপনি যে আজকে ওরা কোথায় চলে গেছে। যাদের পুঁজির পরিমাণ হচ্ছে 10 লাখ 15 লাখ, যারা বাঁশি বানাতো, যারা অন্য অন্য বাচ্চাদের খেলনা বিক্রি করতো, হ্যাঁ এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে, যাদের পুঁজির পরিমাণ হচ্ছে 10 থেকে 15,000 অথবা 20,000 টাকা আয়, তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেল, তারা এই ব্যবসা থেকে ছিটকে গেল কিন্তু, এবং গত বছর করতে পারলো না, এই বছর করতে পারলো না। সাহেবদের অনেক বড় প্রতিষ্ঠান, ওদের একটা মানে বিশাল ইন্ডাস্ট্রি, ওদের বলবেন হয়তো অনেককে কাজ দিয়ে বাঁচিয়ে রাখবেন বা বাঁচিয়ে রাখা সম্ভব, হ্যাঁ, বাট এই যে লোকগুলো ব্যবসা থেকে হারিয়ে গেল, এই যে মানুষগুলো এখন ওরা কি করবে, পরবর্তী পর্যায়ে ওরা কোথায় গিয়ে দাঁড়াবে, এইগুলো যাতে মনে করে, তাইলে এটার যে ক্ষতিটা এই 4,000 5,000 7,000 টাকা আমাদের অর্থনীতির জন্য অনেক বিরাট কিছু না, এটা খুব সত্য। এই মানুষগুলো কিন্তু ব্যবসা থেকে ছিটকে পড়ে গেল, এই মানুষগুলো কিন্তু তার হারালো, তার যে কি বলে প্রতিদিনের যে কর্ম ছিল, প্রতিদিনের যে রোজগার ছিল, সেটা কিন্তু সে হারিয়ে ফেললো। অর্থাৎ এইটা আমরা আসলে বলতে আমাদের গলা ভারী হয়ে যায় যে আসলে মানুষগুলো এখন করবেটা কি। গত বছর যা হলো এবারও তাই হলো। আমরা বারবার বলেছিলাম এবার যে আমাদের যারা বিশেষজ্ঞ আছেন অন্তত এই মাসটাকে কোন রকম স্যাক্রিফাইস করা যায় কিনা, বারবার বলছি যে টোটাল ইকোনমির 3 ভাগের 1 ভাগ আমাদের শুধু রমজান মাসকে কেন্দ্র করে আমাদের কিন্তু গড়ে ওঠে, এবং 3 ভাগের 1 ভাগ অর্থনীতি আমাদের পরিচালিত হয়। আমি কতগুলো বারবার বলেছি, একজন ভিক্ষুক ভিক্ষা করে সেও কিন্তু চিন্তা করে যে আমি এই মাসে জাকাত পাবো, আমি এই মাসে ফিতরা পাবো, কাপড় জামা পাবো, এবং তার দিয়ে অন্তত আরো 3 মাস 4 মাস আমি খেতে পারবো। এই মানুষগুলোর কি হবে? কেউ কি তাদের খবর আমরা নিচ্ছি? হ্যাঁ, বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে ওনারা সেফটি নেটের মাধ্যমে কিছু চেষ্টা করছেন, সেই চেষ্টাটা কতদূর আমরা কিন্তু জানি না। এখন ডিজিটাল হওয়ার কারণে আমরা কিন্তু তাও বুঝতে পারছি না যে আসলে কেউ পাচ্ছে কি কেউ পাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। তবে আমরা এই মুহূর্তে ঢাকা থেকে একটু চট্টগ্রামে যেতে চাই। আমাদের সঙ্গে নুজহাত নৈরি কৃষ্টি যুক্ত রয়েছেন, তিনি পরিচালক চট্টগ্রাম ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কৃষ্টি, আপনাকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আশা করি চট্টগ্রামের ব্যবসায়ীরাও খুব বেশি মন্দার মধ্যে নেই। চট্টগ্রাম তো ব্যবসায়িক জোন একটি বড়, সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে স্বাভাবিকভাবেই এই অর্থনৈতিক ক্ষতিতে আপনারাও পড়েছেন, আপনাদের ওখানকার কি পরিস্থিতি জানতে চাই। শুভ নববর্ষ সবাইকে। আমি কথাটার সাথে দ্বিমত পোষণ করবো অবশ্যই, কারণ চট্টগ্রামে যেহেতু এটা ব্যবসায়িক একটি শহর, কিন্তু সবচেয়ে বেশি ধর্মতা এখানেই হয়েছে। কারণ আসলে কোথাও থেকে কোনোভাবেই ব্যবসা আসলে সবাইকেই চারিদিক থেকে যারা ব্যবসা করছে সবাই কষ্ট পাচ্ছে। কিভাবে পাচ্ছে? কারণ বাজারজাত করা নিয়ে একটা ব্যাপার আছে, যেখানে বাজারটাই এখন বন্ধ, এবং মাঝখানেও একটা লকডাউন ছিল 7 দিনের, আবার শুরু হলো। এভাবে আসলে আমরা বুঝতেই পারছি না কিভাবে কি করে উঠবো। আমার নিজের একটি ফ্যাশন হাউস আছে, আমরা যেমন ডিজাইন করেছিলাম এবার পয়লা বৈশাখের করেছি, সাথে ঈদটাকেও ফোকাস রেখেছি। আমরা খুব চেষ্টা করেছি যে মিনিমাল প্রাইসের মধ্যে একটা প্রোডাক্ট রাখতে যেন তারা নিতে পারে। আর বাট আমরা তো মার্কেটে পাচ্ছি না, আমরা তো বাসা থেকে করছি, এটা করাটাকে আসলে ওইভাবে ব্যবসা করাটা বোঝায় না। কৃষ্টি, আপনারা কি কি ধরনের পণ্য তৈরি করছিলেন এইবার, এবং যেগুলো আসলে অবিকৃত থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে? সব ধরনের পণ্য নিয়ে আসলে রিস্ক আছে। যারা খাবার সেক্টরে আছে, আপনি চিন্তা করে দেখেন রমজানে তারা ফোকাস করে হয়তো খাবার সেক্টরের কাজগুলো করছে, কিন্তু তারা এটা বাজারজাত করবে কিভাবে? সবাই তো চিটাগং ফোকাস করলে ব্যবসাটাকে চিন্তা করে না। বিশেষ করে এই মাসে যত রকম পণ্য দ্রব্য চিন্তা করা হয়, সবকিছু চিন্তা করে পুরো জোনালে, পুরো বাংলাদেশ জোনে এটা ডিস্ট্রিবিউট করার কথা চিন্তা করে। সেভাবে তো আসলে সাপোর্টটা পাওয়া যাচ্ছে না। আমি যদি লজিস্টিক সাপোর্টের কথা বলি, ইটস গুড, বাট আমরা কি পারছি? আমরা এই লকডাউনে তো আমিও চাবো না আমার সেফটি বা সিকিউরিটি ভগ্ন করে বের হতে, এরকম অনেকেই চাচ্ছে না। এখন তো লকডাউনটা খুবই খুবই কড়াকড়ি ভাবে করা হচ্ছে,
কিন্তু আমার মনে হয় এটা যদি একটু পরিকল্পনা মতো করা হতো, আমাদেরকে যদি আরেকটু সময় দেওয়া হতো, আগে থেকে বলা হতো এরকম কিছু করা হবে, আমাদের যে 2 দিন 3 দিনের নোটিসে এইভাবে করাটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমার মনে হয়। একসাথে জিনিসটাকে গুছিয়ে এনে, বা অর্ডারটাও তো একসাথে আনা সম্ভব না, আপনি খাবার সেক্টর চিন্তা করলে এভাবে সম্ভব, পোশাকের কথাটাও চিন্তা করেন, অনলাইনে ডেলিভারিটাও কিন্তু লজিস্টিক সাপোর্ট ভালো এখন অনেক উন্নত হয়েছে গতবারের থেকে। গতবার পেন্ডেমিক থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি, যেমন আমরা যদি চিটাগং থেকে ঢাকায় কিছু ডেলিভারি করতে চাই, লজিস্টিক সাপোর্টটা কিন্তু এখন অনেক বেটার, বাট তারপরেও এত রাশ যে একটা প্রোডাক্ট পৌঁছাতে 7-8 দিন লেগে যাচ্ছে। এক্ষেত্রে তো ক্রেতারও যে বিশ্বাসটা আমাদের উপর জন্মেছিল, সেটা তারাও কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কি প্রোডাক্টটা সুসময় পাবো কিনা, এটা ঠিক মতো হবে কিনা, অনলাইনে সাপোর্টটা ঠিক আছে কিনা, চট্টগ্রাম থেকে আনাটা মানে এত দূরে এটাও ঠিক হচ্ছে কিনা। অসংখ্য ধন্যবাদ কৃষ্টি আপনাকে। আপনার কাছে আমরা আবারও আসবো। যতটুকু ইতিহাস বলে সম্রাট আকবর এই পহেলা বৈশাখের প্রচলন করেছিলেন, এবং সেই সময়ে যারা আসলে কর দিতেন সারা বছরের, এই সময়ে ছিল কৃষির ভর মৌসুম, এবং সেই সময় আদায় করার জন্যই কিন্তু সম্রাট আকবর এই সময়টাকে বেছে নিয়েছিলেন। জনাব ডক্টর সায়মা হক বিদিশা, আপনার কাছে একটু ফিরতে চাই যে প্রতি বছর তো আমরা দেখি হালখাতার সময় এটি, এবং প্রচুর পরিমাণে আদায় হয় ব্যবসায়ীদের বাকি বা বকেয়া। এবছর সেটি হচ্ছে না, সেই ক্ষেত্রে যারা এমন পাওনাদারদের কাছে থেকে যারা আদায় হলো না, তাদের পরিস্থিতিটা কি হবে? ধন্যবাদ। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ আমি আপনাকে। একটু বলে নিই, সেটা হচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে যে আজকে আমরা যে পরিস্থিতিতে কথা বলছি সেটা খুব ভিন্ন। গত বছরের আগের বছর যখন আমরা কথা বলতাম, আমরা কিন্তু খুব উৎসাহ নিয়ে কথা বলতাম, এবং আমরা বলতাম যে প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি যে এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে বিশেষ করে বাণিজ্যটা কিন্তু ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা একটা ইতিবাচক দিক। পয়লা বৈশাখটা বিশেষ করে ইতিবাচক দিক আমি আরো বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখের জিনিসগুলো, পয়লা বৈশাখের উৎসবটা এবং পয়লা বৈশাখের জন্য যেসব জিনিস আমরা কিনি সেটা কিন্তু বেশিরভাগই দেশীয়। সেটা কিন্তু একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেমন আমরা মুড়ি মুড়কি থেকে শুরু করে, ইলিশ মাছ থেকে শুরু করে, দেশীয় মিষ্টি থেকে শুরু করে, ফুল থেকে শুরু করে, দেশীয় কাপড়, দেশীয় বুটিক শিল্প, এই সবগুলোর কিন্তু একটা মিশ্রণ এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং সে কারণে এটার কিন্তু দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশের জন্য এই পয়লা বৈশাখের উৎসবটা একটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু এটা না, মানে আমি যদি একটু অর্থনীতির তাত্ত্বিক ভাষায় বলি, সেটা হচ্ছে যে এই জিনিসগুলো কিন্তু মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। অর্থাৎ আমি যদি যে আজকে বিশ্ব রঙে একটা শাড়ি কিনি, তাহলে সেটা ওই বিশ্ব রঙের যিনি আছেন ওনার, তিনি যেমন পাচ্ছেন, সেখান থেকে যে তাঁতিটা পাচ্ছে, সেখান থেকে একটা অংশ আবার সুতা, রং, এই সবকিছু করে এটাকে, যেটাকে আমরা মাল্টিপ্লায়ার এফেক্ট বলি। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু আস্তে আস্তে জিনিসটা কিন্তু গ্রামীণ অর্থনীতিতে ছড়িয়ে পড়ছে। সুতরাং এই গ্রামীণ অর্থনীতির কিছু কিছু মানুষ আছে যারা হচ্ছে একেবারে সরাসরি জড়িত, যারা হয়তো মুড়ি মুড়কি তৈরি করছেন, যিনি কিছু খেলনা তৈরি করছেন, যিনি যেমন আছেন, আবার বড় বড় বুটিক হাউস, ফ্যাশন হাউস, সেগুলো থেকে যে পণ্যগুলো তৈরি হচ্ছে, সেগুলো যে ইনপুট গুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলোও কিন্তু গ্রামীণ অর্থনীতিতে ট্রান্সমিটেড হচ্ছে। সেগুলোর অর্থটা কিছুটা হলেও ট্রান্সমিটেড কি প্রপোর্শনে হচ্ছে, বা ক্ষুদ্র উদ্যোক্তা, একেবারে ক্ষুদ্র উদ্যোক্তা তৃণমূলে কতটুকু পাওয়ার বিষয়, সেগুলো তো অন্য বিতর্ক আছে, সেটা ভিন্ন কথা। যে দাম কত রাখা উচিত সেটা ভিন্ন কথা। তো এই কারণে বিশেষ করে আমাদের গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য একটা ইঞ্জিন হিসেবে, একটা পেট্রোলের মতো কাজ করে এই টাকাগুলো, এই টাকা সঞ্চালনটা, এবং এই উৎসবকে কেন্দ্র করে টাকা সঞ্চালনটা। এবং আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, সেই হিসেবে যদি আমরা বলি যে আপনি বলছিলেন যে এই অর্থনীতির এই প্রচলনটা কিভাবে হলো। গত 10 বছর আগেও মনে হয়, আমি যদি চিন্তা করি, তখন কিন্তু দেখা যেত যে একটু গ্রামীণ আবহে কিন্তু এই উৎসবটা ছিল, বহু বছর ধরে এটা চলে এসছে। কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নগরায়নের ফলে, বিশ্বায়নের ফলে এটাকে কেন্দ্র করে ডক্টর বিদিশা, আপনার কাছে প্রশ্ন ছিল যে এবছর এই হালখাতার যে টাকাগুলো আদায় হয়, সাধারণত ঢাকায় খুব বেশি না, তারপরে পুরান ঢাকায় আমরা দেখি, গ্রাম অঞ্চলে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা দেখি যে হালখাতার সময় কিন্তু বড় পরিমাণে আদায় হয়। সেই আদায়টি এবার তো মোটামুটিভাবে হচ্ছে না বলতে গেলে। সেই ক্ষেত্রে এটি আসলে ব্যবসায়ীদের কতটুকু বিরূপ প্রভাব তৈরি করবে, এই প্রশ্নের উত্তরটি আমরা নেব, তবে ছোট্ট একটি বিরতির পরে। দর্শক আপনারা দেখছেন ইভালি সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি একটি বিরতির পর। দর্শক বিরতির পর আমন্ত্রণ, আমরা দেখছি ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, করোনা আক্রান্ত বৈশাখের অর্থনীতি নিয়ে। বিরতিতে যাবার আগে ডক্টর বিদিশা, আপনার কাছে প্রশ্ন ছিল যে এই যে বড় অঙ্কের আদায় হয় প্রতি বছর হালখাতাকে কেন্দ্র করে, সেটি
এই বছর হচ্ছে না, হয়তো আদায় কিছুটা হবে গ্রামগঞ্জে যেখানে লকডাউনের পরিস্থিতি অনেকটা শিথিল বা বাজারে আজকে আমরা দেখছি মানুষ যা যেতে পারছে, তবে সেটি হয়তো বা পরিমিত নয়। তার মানে একটি বড় অঙ্কের বাকি বা ডিউ এটি থেকে যাবে। এতে করে ব্যবসায়ীরা কতটুকু চাপে পড়বেন? ধন্যবাদ। ডক্টর বিদিশা, যান্ত্রিক ত্রুটির কারণে আমরা ডক্টর বিদিশাকে শুনতে পাচ্ছি না। এই প্রশ্নটি নিয়েই আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আপনার কাছে ফিরতে চাই যে আপনার দোকান মালিক সমিতি যারা আদায় হতো প্রতি বছর, সেটি তো এবার হচ্ছে না, কতটুকু চাপে পড়বেন আপনার দোকান মালিকরা? সুলতান, আমি বলি একটু। প্রথমত হচ্ছে যে আমাদের আসলে দেশটা অনেক এগিয়েছে। আমরা এখন ম্যাক্সিমাম জায়গা অটোমেশন করে ফেলেছি। এখন আপনি আমাদের হাল খাতা বলতে তেমন কোনো খাতা এখন আর নাই। আর এখন মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, সেই কারণে আগে যেরকম বাকি নিত বছর শেষে অথবা মাস শেষে সে বিক্রি করে টাকা ফেরত দিত, এইগুলো এখন খুব বেশি পাওয়া যায়। আমাদের ব্যাংকিং সিস্টেমটা আগের চাইতে অনেকটা প্রসারিত হয়েছে এবং আমাদের অনেক জায়গায় মানে কি বলে আপনার সুদে টাকাও পাওয়া যায়। আপনি যেটি বলেছেন সেটি ঠিকই বলেছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, এটি প্রথাটি অনেকটি কমে এসছে, বাট এখনো আমরা গ্রামগঞ্জে বা পুরান ঢাকায় দেখি, এবং ঈদের সময় কিন্তু প্রচুর আদায় হয়, সামনে যেটি ঈদের সময় অল্প কিছু আদায় হয়, সেটা একেবারে একেবারেই বলার মতো না। তো যে বিষয়টা প্রধান কারণ সেটা হচ্ছে আপনি দেখেন গত পয়লা বৈশাখ আমরা হারিয়েছি, এই পয়লা বৈশাখ আমরা হারিয়ে ফেললাম। এই যে অবস্থা, আমরা কিন্তু পয়লা বৈশাখ হারানোর কোনো কারণ ছিল না কিন্তু আমাদের কাছে, বাট আমরা কি কারণে হারালাম, কেন হারালাম, আমাদের কিন্তু এই প্রশ্নটা আমাদের কাছে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা তার জবাব দিতে পারবো। তো একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এই কারণে কিন্তু আবার 10 থেকে 15 লক্ষ কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, অতি ক্ষুদ্র ব্যবসায়ী, তারা নিঃস্ব হয়ে গেল এবং তাদের কর্মসংস্থান কোথাও হবে আমরা কেউ কিন্তু জানি না। যে কারণে বারবার বলছিলাম যে একটা পরিকল্পিত সমন্বিত পরিকল্পনার প্রয়োজন আসলে এই প্যান্ডামিকটা সারা পৃথিবীতে। এই প্যান্ডামিকটা মোকাবেলা করার জন্য আমার মনে হচ্ছে আমরা প্রথম যে ঢেউটা ছিল সেটা যথাযথভাবে আমরা কিন্তু চেষ্টা করেছিলাম, সরকার এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম এটাকে মোকাবেলা করার জন্য। যে কারণে অর্থনীতি বলেন, আমাদের অন্যান্য সামাজিক যে ইন্ডেক্স গুলো আছে সবগুলোই ভালো ছিল। বাট এইবারের যে এইবারের ঢেউ আমরা কিভাবে সামলাবো, কিভাবে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী কিভাবে এখান থেকে উঠে আসবে, এইটা আমার মাথায় দেওয়া না। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করবো সরকারকে, যেভাবেই হোক, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক, তারা যদি সরাসরি নীতি নির্ধারণটা না করেন, তাদের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা না করেন, তাহলে সত্যি সত্যি দেশের অবকাঠামোগত একটি সমস্যার সৃষ্টি হতে পারে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। নুজহাত নৈরিক কৃষ্টি, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আপনারা যে সমস্ত পণ্যগুলোর কথা বলছিলেন, যেগুলো আপনারা উৎপাদন করেছেন, সেগুলো যদি বিক্রি না হয় তাহলে আসলে কি করবেন আপনারা, বা এগুলো কি অন্যভাবে বিকল্প উপায়ে বিক্রির কোনো ব্যবস্থা রয়েছে? বিকল্প উপায় তো এখন অনলাইন সেক্টরই একটা আছে, বাট আদারওয়াইজ আসলে আপনি চিন্তা করে দেখেন আমাদের যারা শোরুম ছিল, আমার নিজেরও ছিল, আমরা কতটুকু পণ্যই বা বাসায় নিয়ে আসার সময়টাও বা কোথায় পেলাম? কালকে যখন লকডাউনের ব্যাপারটা ছিল, কালকে যে পরিমাণ রাস্তার প্রতিকূলতা, যে পরিমাণ জ্যাম, যে পরিমাণ অবস্থা, আমরা যারা নারী উদ্যোক্তারা আছি তারা কিভাবে কোন পণ্যটা কতটুকু বাজারজাত মানে যেটা করার প্ল্যান করেছিলাম সেটা কতটুকু বাসায় এনে সেটাকে স্টক করে আবার সেটাকে ডেলিভারি দেওয়ার কথা চিন্তা করব, হাতের সময়টাও কতটুকু আছে, এটাও একটা চিন্তার বিষয়। এটা প্রকাশ্য, এটা একেবারে মানে যেটাকে বলা যায় খোলাখুলি ভাবেই সামনে এসেছে যে আমরা এবারও লোকসানের মুখোমুখি হতে যাচ্ছি। আমরা আসলেই বুঝতে পারছি না আমাদের যে যত প্রপার প্ল্যান ছিল সেটাকে নিয়ে আমরা সেফটি এন্ড সিকিউরিটির কথা চিন্তা করে সবভাবে স্যানিটাইজ সবকিছু সেট করে কিন্তু আমরা নেমে এসেছিলাম যে আমরা এবার সেট করব, কিন্তু হয়ে উঠলো না। আমাদের সেখানেও মানে প্রত্যেকটা ব্যাপারে আমরা ব্যতিক্রম কিছুই বারবার ব্যতিক্রম ভাবেই পথটা পাচ্ছি, কিন্তু আমরা সলিউশনটা আসলে নিজেদেরকে বের করে নিতে হচ্ছে। আমরা আসলে বুঝে উঠতে পারছি না আমরা স্টকটা বাসাতেই বা কতটুকু করেছি যে আমরা অনলাইনে সার্ভ করবো, এটা খুবই টাফ। আর যারা আমার দোকানের কর্মচারী ছিল, যারা ফ্যাক্টরিতে ছিল, তারা কি করবে সেটাও একটা অনিশ্চিত ব্যাপার, তারাও আসতে পারবে না, তাদেরও বন্ধ থাকবে। যেটা একটু আগে বিপ্লব দা বললেন যে তারা কিন্তু ফোন করছে, আসলে তাদের টেনশনটা অনেক বেশি। কিন্তু আপনারা আমাদেরকে যদি এভাবে বলেন যে আমরা আসলে দেখছি না বা আমাদের অনেক আছে, আমাদের কতটুকুই বা আছে? গত 2 বছর ধরে আমার নারী উদ্যোক্তাদের কথা চিন্তা করেন, তারা কতটুকুই বা পুঁজি নিয়ে আসে? আমাদের টোটাল ওমেন চেম্বারে 3,500 নারী উদ্যোক্তা আছে চট্টগ্রামে, তাদের মধ্যে মাত্র 2 জন প্রণোদনা পেয়েছে। তাহলে কোন দিকে আমরা সাপোর্টটা পেয়ে আসলে আগাচ্ছি? আমরা যে এখনো টিকে আছি এটাই একটা বড় যুদ্ধ। আমার কাছে দেশি কাজ করাটাই যুদ্ধ ছিল প্রথম থেকে। অসংখ্য ধন্যবাদ কৃষ্টি, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। এই পর্যায়ে ডক্টর সায়মা হক বিদিশা, আশা করি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে আপনি আমাদের সঙ্গে আবারও যুক্ত হয়েছেন। আপনার কাছে প্রশ্ন, যেমনটি কৃষ্টি বললেন 3,500-এর মধ্যে মাত্র 2 জন পেয়েছে
প্রণোদনা, সরকার প্রণোদনা দিল তাদেরকে, তাহলে কাদেরকে আসলে? ডক্টর বিদিশা, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? দুঃখিত দর্শক, আমরা ডক্টর সায়মা হক বিদিশাকে যান্ত্রিক ত্রুটির কারণে পাচ্ছি না। আমরা বিপ্লব সাহা, আপনার কাছে এই প্রশ্নটি নিয়ে ফিরতে চাই। এই প্রণোদনার বিষয়ে যে বারবার কথা হচ্ছে এসএমই খাত পাচ্ছে না, আপনার দৃষ্টিতে কি তাই? চট্টগ্রামের ৩,৫০০-এর মধ্যে মাত্র 2 জন উইমেন চেম্বারে পেয়েছে। আপনাদের অবস্থান থেকে আপনারা কিভাবে দেখছেন? চট্টগ্রামের আসলে আমাদের দুঃখ কষ্টগুলো না আমাদের সবার একই, আমরা যে প্রান্ত থাকি না কেন, কারণ কি আমাদের কথা বলার কোনো জায়গা নেই এবং আমাদের ইউনিটটা খুবই কম, আমি যতটুকু জানি, এবং আমাদের আর্তনাদ কখনোই কথা বলার জায়গা আছে শুধু টেলিভিশন। হ্যাঁ, টেলিভিশনে একদম ঠিক, এই যে আপনারা কথা বলছেন। এবং হ্যাঁ, এবং এই কথাগুলি বলবো কখন জানেন? যখন চোর চলে যায়, তারপরে এসে আমাকে জিজ্ঞেস করে ভারতীয় এত কাপড় ঢুকলো কেমন করে। তো তখন আমি কেমন করে ঈদের 4 রাতের দিন বলবো ভারতের কাপড় কোন দিক দিয়ে ঢুকলো? এটা তো আমার কাজ না আসলে। তো এই নানান প্রশ্ন নিয়ে যখন চোর পালিয়ে যায় তারপর আমাদেরকে প্রশ্ন করা হয়, যে এই প্রশ্নটা আমার তো মনে হয় এখানে নীতি নির্ধারক যারা আছেন তাদেরই অনুষ্ঠানে থাকা উচিত, যে আপনারা যে বললেন লকডাউন করতে, ওনারা এখন কি করবে? এই প্রশ্নের উত্তরটা তো উনি দেবে, এটা আমি দিব না। কথা হচ্ছে আমরা, আপনার কাছে প্রশ্ন ছিল যে প্রণোদনার প্যাকেজ বন্টন নিয়ে আপনারা যারা মধ্যমানের ব্যবসায়ী, প্যাকেজ বন্টনের কথা বলাতে আমার একটু হাসি আসছে, কারণ আমার কাছে, এবং কালকেও ঘটনা শুনছিলাম যে কোটি কোটি টাকার মালিক যারা, তাদেরকে আবার কোটি কোটি টাকার প্রণোদনা দেওয়া হয়েছে, যাদের দরকার নেই, যারা ব্যাংকে রেখে ইন্টারেস্ট নেওয়ার জন্য। কিন্তু আসলে তো যেমন ভাবে সিস্টেম তৈরি করে রাখা, আমার পর্যন্ত বা ওই আপু পর্যন্ত প্রণোদনা তো যেতে যেতে প্রণোদনা এমনি শেষ হয়ে যাবে। অথচ সঠিক বন্টন আসলে কার লাগবে কার লাগবে না, এই সমাজ, এই দেশ তৈরি হয়েছে যার আছে তার কাছে আরো দাও, যার নাই তাকে দাঁড় করানোর জন্য কোন সেক্টরই আসবে না সামনে। আমরা কিন্তু আমাদের সেক্টর, আমি আমার জায়গা থেকে বলি, গত 26 বছর ধরে নিজের পায়ে একটু একটু করে 10,000 টাকা ইনভেস্টকে এই পর্যন্ত নিয়ে আসছি। তো সেই জায়গা থেকে এখন তো আরো টাফ কাজ করা। এখন এক গজ কাপড়ের দাম আছে 150 টাকা, আমার সময় কাপড়ের দাম ছিল 25 টাকা 30 টাকা গজ। তো কথা হচ্ছে, কখনো কি জানতে চায় যে আসলে এই সেক্টরের অভাবটা কোন জায়গায়? কেন একজন তাঁতি 5,000 টাকা তাঁত বিক্রি করে দিল, এই গত 1 বছরে শত শত হাজার হাজার তাঁত বন্ধ হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, তারা অন্য পেশায় চলে যাচ্ছে। আমরা সেই রকম একটা ক্রিয়েটিভ সেন্স নিয়ে কাজ করার জন্য কোনো তাঁতি পাই না, কোনো শিল্পী পাই না, কেউ কাজ করতেই চায় না। কেন এরা হারিয়ে যাচ্ছে? একটা সঠিক উত্তর হচ্ছে, জিনিসটা হচ্ছে যে একটা গার্মেন্টস শিল্পকে যেভাবে লালন পালন করা হয় সেইভাবে কি এই সেক্টরকে, অথচ বাংলাদেশে যদি পরিচয় তুলে ধরতে চায় আমাদের মাধ্যমে তুলে ধরতে হবে। শুধুমাত্র বিজয় দিবস 26শে মার্চ 21শে ফেব্রুয়ারি দিলে হবে না। আজকে আমরা এই হাউসগুলো বন্ধ হয়ে যায়, আপনি দেখেন তো বাংলাদেশের পতাকার রংটা কি থাকে। গত 25-30 বছরে পতাকার কাপড় মানুষের গায়ে গায়ে থাকে। এই যে বছর বঙ্গবন্ধুর শতবার্ষিকী বা যেভাবে উদযাপন হচ্ছিল 50 বছর পূর্তি, আপনি টেলিভিশন খুলে দেখেন এগুলি পেছনে কারা কাজ করছে? আমাদের মতো ক্রিয়েটিভরাই তো কাজ করছে। আজকে আমাদেরকে বাঁচানোর উদ্দেশ্য বন্ধ করে দিয়ে কারা গাড়ি দিয়ে লেবার নিয়ে আসবে, কারা ফ্যাক্টরি চালাবে, ওইসব পথগুলি খুলে দাও। ওইটা খুলে দিলেন, কিন্তু এদিকে যে বন্ধ করে দিলেন, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোথায় যাবে? তারা খাবে কি? তারা ক্লিয়ার করবে কিভাবে পেমেন্ট? তাদের বেতন, বোনাস, ভাতা কি হবে? দোকান ভাড়া কি হবে? কেউ কি 1 বছরে ছাড় দিয়েছিল? কয়জন ছাড় দিয়েছে? 2% তো না, কেউ তো কথাই শুনতে চায়নি। বরং লকডাউন ঘোষণার পাশাপাশি সাথে সাথে বিভিন্ন বাড়িওয়ালারা ফোন করতে শুরু করলো, আমার ভাড়া দেন, আমার ভাড়া দেন। তা আমরা কোথায় যাচ্ছি আসলে? আমরা এই যেটা আপু বললেন যে বাংলাদেশি কাপড় নিয়ে কাজ করার চাইতে রিসপেক্ট এই দেশে কিছুই নাই। এই দেশের মানুষের মানসিকতা চেঞ্জ করতে করতে আমার 30 বছর পার হয়ে গেল। এখন পর্যন্ত যুদ্ধই করতে হচ্ছে, না বাবা তুমি দেশিটা পড়ো, তুমি বিদেশি পড়ো না, তুমি দেশিটা খাও। এই দেশ বিদেশ করতে করতে আমার বয়স শেষ হয়ে গেল। তার মধ্যে এখন মরার উপরে খরা, হঠাৎ করে বন্ধ করে তো, হঠাৎ করে ঘরে ঢুকে যাও। তো ঘরে ঢুকে গিয়ে করবোটা কি? কেন মানুষ ঘর থেকে বের হচ্ছে? গত কয়েকদিনে এই যেটা আপু বললেন, আমরা কি একটা কাপড় নিয়ে ঘরে ঢুকতে পেরেছি? আর অনলাইন বললেই কি হবে? আমার কোটি কোটি টাকা প্রজেক্ট শোরুমের ভিতরে, এত কাপড় অনলাইনে বিক্রি করা যায় না। একটা শোরুমে মানুষ আসবে, কথা হচ্ছে এটা তো সমাধান না। আপনি বন্ধ করলে কি সব মানুষ বেঁচে যাবে? তাহলে আমি রাজি। আমারও তো জীবনের মায়া আছে, কিন্তু কেন যখন মনে হবে যে আমার কাছে কোটি কোটি টাকা মানুষ পায়, তখন তো আমাকে জীবনটা বড় কিছু না মনে হয় না। তখন মনে হচ্ছে না, আমি বের হয়ে যেভাবে হোক সেফটি থেকে, কাস্টমারকে সেফটি রেখে, কালকে যমুনা ফিউচার পার্কে ছিলাম আমি অনেক রাত পর্যন্ত। অর্থাৎ জীবন এবং জীবিকার সমন্বয় করা। বলি টিভি মিডিয়ার কথাটা বলি একটু, যেমন ভাবে আতঙ্ক ছড়ায়
কিন্তু আমি আস্তে আস্তে আমি সেই কুড়িল বিশ্ব রোডে বিভিন্ন ভাবে গাড়ি টাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা আমি লালমাটি আসছি যমুনা ফিউচার পার্ক থেকে। আমি তো একটা মহল্লার মধ্যে দেখি নাই কোনো মাস্ক পরে বসে আড্ডা মারতেছে, রেস্টুরেন্টে খাওয়া বন্ধ করছে। যেটা হেলাল ভাই বললেন যে ওয়ার্ড কমিশনাররা ছোট ছোট তাবু টানিয়েও তো পারতো শহরগুলোকে সেভ করে, এক মাসে খুব কঠিন কি ছিল? মাত্র 4টা সপ্তাহ। এই 4 সপ্তাহকে আমরা সেভ করতে পারি না একজন একজনকে? কমিশনার থেকে বা যারা যারা আছে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে মাঠ অবশ্যই বিপ্লব সাহা, আপনি যা বলছেন যথার্থই বলছেন। আসলে লকডাউন দেওয়া হলো সেটি একেবারে ঠিক বলেছেন আপনি। এলাকা ভিত্তিতে আমরাও বিভিন্ন রিপোর্টের কাজে গিয়ে দেখি সেগুলো সেভাবে পালন করা হচ্ছে না। এবং জীবন জীবিকার যে সমন্বয়ের কথা আপনি বলছিলেন সেটি প্রয়োজন। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলতে চাই দর্শক। তবে ছোট্ট আরেকটি বিরতির পর আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বিদ সংলাপ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি করোনাক্রান্ত বৈশাখের অর্থনীতি। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম ডক্টর বিদিশা, আপনাকে আমরা জানতে ত্রুটির কারণে সেই সময় পেতে একটু বিলম্ব হচ্ছিল। আপনি নিশ্চয়ই এবার আমাদের শুনতে পাচ্ছেন। এই যে এত আর্থিক ক্ষতি, যেই দিন সবচেয়ে বেশি বড় ব্যবসার দিন ছিল আজকে, পহেলা বৈশাখ, রমজান শুরু হলো, সেই সময়ে এসেই কিন্তু আসলে এই লকডাউন কিংবা এই করোনা মহামারীর কারণে ব্যবসায়ীরা একেবারেই ব্যাকফুটে চলে গিয়েছে। ডক্টর বিদিশা, আপনার কাছে জানতে চাই যে সরকারের কাছে আপনি কি পরামর্শ দেবেন, এই ব্যবসায়ীদের জন্য কি কি করা যায়? হচ্ছে যে সার্বিকভাবে যদি বলি, খুব দ্রুত যদি বলি, তাহলে হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে আমাদের আসলে লকডাউনের বিকল্প হচ্ছে স্বাস্থ্যবিধি মানা। এবং সেক্ষেত্রে যতটা কঠোর, খুব মোটা দাগে যদি আমি বলি, আরো বিভিন্ন বিকল্পের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ বিকল্প। সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এবং আইন কানুন এবং তার প্রয়োগটাকে খুব কড়াকড়ি করার ব্যাপারে, সেই ব্যাপারে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং তার মাধ্যমে কিন্তু লকডাউনটাকে আমরা সীমিত সময়ের মধ্যে নিয়ে আসতে পারি। অর্থাৎ আমার কথাটা হচ্ছে যে লকডাউন যদি প্রলম্বিত হয়, যত বেশি লম্বা হবে তত বেশি মানুষের কষ্ট বাড়বে। সুতরাং অল্প সময়ের মধ্যে কড়াকড়ি লকডাউনের মাধ্যমে স্বাস্থ্যবিধি যদি সঠিকভাবে মানা সম্ভব হয়, সেটা একটা বিষয়। আর ব্যবসায়ীদের জন্য যেটা, সেটা হচ্ছে যে একটি বিষয় হচ্ছে যে একেবারে ক্ষুদ্র, অণু এবং কটেজ যারা রয়েছে তাদের জন্য প্রণোদনার হয়তো বিকল্প পথ চিন্তা করতে হবে। অর্থাৎ মূলধারার ব্যাংকিং কাঠামোর বাইরে যে তাদেরকে লোন দেওয়া, এনজিওদের সহায়তা হতে পারে, এখানে এসএমই ফাউন্ডেশন তো রয়েছে, এছাড়া পিকেএসএফ এর ক্ষেত্রে সহায়তা, এই সহায়তাগুলো সরকার এর আগেও দেখেছি, আমরা নিয়েছি। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাইমা হক বিদিশা আপনাকে। আমাদের সময় স্বল্পতার কারণে আমরা একটু শেষ হেলালুদ্দিন আপনার কাছে আসবো। আপনার দোকান মালিক সমিতির পক্ষ থেকে ছোট ব্যবসায়ীদের কল্যাণে কি করতে চান? সরকারের সাথে কোনো রকমের পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? ধন্যবাদ সুলতান ভাই। প্রথমত হচ্ছে একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে আমাদের যে প্রণোদনার কথা বলছে, এটা কিন্তু ঋণ প্রণোদনা। আপনাকে এই টাকাটা ঋণ হিসাবে নিতে হবে এবং সুদ সহ তাকে ফেরত দিতে হবে। সেখানে সুদটা কম, 4% সুদ দিতে হবে, 5% সুদ দিতে হবে। আমি বলছি এখন যে প্রান্তিক ব্যবসায়ী যারা এই পয়লা বৈশাখকে কেন্দ্র করে শুধুমাত্র দেশীয় অর্থনীতিকে পুঁজি করার, শক্তিশালী করার জন্য দেশীয় পণ্যগুলো তৈরি করতেন, তাদের কোনো বিকল্প নাই। সরকারকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, তাদেরকে থোক বরাদ্দ দিতে হবে। এবং একেবারেই থোক বরাদ্দ, যে টাকাটা সরকার মনে করবে যে এটা আমি না পাইলে আমার কোনো আপত্তি নাই, এইগুলো জনগণের এখন কিন্তু অধিকার হয়ে দাঁড়িয়েছে। অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের, ওরা নিজেদের কারণে কিন্তু ওরা পুঁজি নষ্ট করে নাই। পুঁজি নষ্ট হচ্ছে আজকে এই বৈশ্বিক করোনার কারণে এবং আমাদের এই সব সিদ্ধান্তের কারণে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হেলালুদ্দিন। আমরা আশা করি আপনারা দোকান মালিক সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীদের কল্যাণে সরকারের সাথে বসে সেই বিষয়গুলো সমাধান করবেন। আমাদের সঙ্গে আরো দুজন যুক্ত ছিলেন, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তাদের কাছে যেতে পারছি না। জনাব বিপ্লব সাহা, নুজাদ নুরি কৃষ্টি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আশা করি পরের কোনো পর্বে আমাদের অতিথি করে আপনাদেরকে পাবো। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।